অষ্টম শ্রেণীর ছাত্র বন্ধুরা, আমরা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি শুরু করেছিলাম। পাড়াগার দুপহর কবিতাটি আমরা আলোচনার শুরুতেই বলি এটা চতুর্দশপদী কবিতা। তো এখানে সব জায়গায় কিন্তু চতুর্দশপদী কবিতার লক্ষণ বৈশিষ্ট্য কিন্তু সমানভাবে ধরা পড়েনি। মানে 14টা লাইন, প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর, কিন্তু এখানে সেটা অক্ষরটা ঠিক নেই, 14টা অক্ষর নেই, কিন্তু 14টা লাইন আছে। প্রথম অষ্টকে পাড়াগাঁয়ের দুপুরকে কবি ভালোবেসেছেন। পাড়াগাঁয়ের দুপুরকে কবি ভালোবেসেছেন, কিন্তু সেই দুপুরের রোদেই আছে একটা ভিজে বেদনার গন্ধ। হারিয়ে যাওয়া আর না পাওয়ার যে বেদনাবোধ কবিকে বিষণ্ণ করে তুলেছে। এই জনহীন দুপুরে ধুধু প্রান্তর আর সংকোচিলের কাছেই তার মনের ঠিকানা রয়েছে। পৃথিবীতে আর কেউ তার মনের খবর রাখেনি। এই প্রথম অষ্টকে এইটাই আমরা জানতে পারছি। আর শেষ ষষ্ঠক একটা গ্রীষ্মের দুপুরের একটা পল্লী প্রান্তরের যে চিত্র, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের প্রথম অষ্টকের হয়ে গেছিল, শাখাগুলো নুইয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। তাহলে একটা বেদনা নিয়ে, না পাওয়ার বেদনা, অতীত স্মৃতিচারণ করতে গিয়ে গ্রীষ্মের দুপুরে কবি দেখতে পেলেন বুনো চালতা গাছ, মানে যেটা অযত্নে বেড়ে ওঠা, যেখানে মানুষের হাত পড়েনি সেই গাছে পরিপাটি করে তোলা, সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, তাই তাকে বলা হচ্ছে বুনো চালতা। বহুদিন তার কোনো যত্ন নেওয়া হয়নি, তার শাখাগুলো নুয়ে আছে। কোথায়? পুকুরের পাড়ে। জলে তার, পুকুর বললে ভুল হবে, জলসিঁড়িটির পাশে, জলসিঁড়ি নদী, সেই জলসিঁড়ি নদীর পাশে যে গাছ অনেকদিন অব্যবহৃত, পরিচর্যাহীনভাবে তার শাখাগুলো নুয়ে পড়েছে, আর সেই নুয়ে পড়া শাখাগুলো জলের দিকে হেলে পড়েছে। জলে তার মুখ দেখা যায়, জলে তার ছায়া দেখা যায়। শুধু তাই নয়, সেখান থেকে কবিতার চোখ ফিরিয়ে নিলেন নদীর তীরে, জলঙ্গির তীরে ডিঙিও ভাসছে কার জলে, একটা ডিঙি নৌকাও কিন্তু জলে ভাসছে, মালিক কোথাও নাই। সেই নৌকাটির মালিক, যে নৌকাটি তৈরি করেছে বা যে কিনেছে, তার মালিকও কোথাও নেই। কবির যেটা সচক্ষে যে কবিতাটা দেখছেন, সেটাই কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন তার কবিতায়। কবিতা 3টি ধাপ পেরিয়ে জন্ম নেয়। তো প্রকৃতি থেকে কবির মন থেকে বিশ্ব মানব মনের উত্তরণ ঘটে। কবি যখন কবিতা লিখেছেন, তখন সেই কবিতাটি কিন্তু সার্বজনীন হয়ে ওঠে, তখন আর কিন্তু সেটা কবির থাকে না। তাই প্রকৃতি থেকে চিত্রকল্প চয়ন করে কবি কবিতা রচনা করেন। তাই বলা হয় 3টি ধাপ পেরিয়ে কবিতার জন্ম। প্রকৃতি থেকে কবির মন থেকে বিশ্ব মানব মনের উত্তরণ। তাই মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসবে না, আর এদিকে আর আসবে না। কেন? সেই নৌকাটা ডিঙি ভাসছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ, ভাঙাচোরা, যেটা আর ব্যবহারযোগ্য নয়। কীরকম? ঝাঁঝরা, ফোঁফরা,
আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। হুম, হিজল হিজল গাছে, হিজল গাছে বেঁধে রেখে গেছে। জলসিঁড়ির পাশে হিজল, যে হিজল গাছ, সেই হিজল গাছে সেটা বেঁধে রেখে গেছে। মাঝারি আকারের ডালপালাযুক্ত গাছ, এর লম্বা মঞ্জরির দুপাশে গোলাপি রঙের অনেক সুগন্ধি ফুল ফুটে ঝুলে থাকে, এদের ফল খুব বিষাক্ত হয়। মাঝারি আকারের ডালপালাযুক্ত গাছ, এর লম্বা মঞ্জরির দুপাশে গোলাপি রঙের অনেক সুগন্ধি ফুল ফুটে ঝুলে থাকে, এদের ফল বিষাক্ত। হ্যাঁ, তাহলে ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে, হিজলে মানে হিজল গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে। পাড়াগার দুপহর ভালোবাসি, রোদে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। কবি আবার বললেন, পাড়াগার দুপহর ভালোবাসি। দুপহর বলতে বলেছিলাম দ্বিপ্রহর, দুপুরবেলা। আবার যদি বলে দুপহর মানে দুই প্রহর, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 6 ঘন্টা। গ্রীষ্মকালে তো 9টার পর থেকে তো মাঠ ঘাট একদম ফাঁকা করতে থাকে, এই নিরিখে এই কথাটি হতে পারে। তাই পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। রৌদ্রের গন্ধটা, ভিজে বেদনা, বেদনাটা কীরকম ভিজে, মানে রৌদ্রে, সেই রৌদ্রের মধ্যে তার না পাওয়ার আনন্দ, দুঃখ, যন্ত্রণা যেন সেখানেই আছে, সেখানেই যেন গন্ধ লেগে আছে। কবির কল্পনায় কবি যেন দেখতেই পাচ্ছেন তার সেই অতীতচারী যে দুঃখ, যন্ত্রণা, বেদনা যেন তার মধ্যেই নিহিত আছে। সেই দুপুরে রোদের প্রান্তরের মধ্যে আছে, কে আছে? প্রান্তর আছে, শঙ্কচিল আছে, তারাই যেন সব কবির দুঃখ যন্ত্রণা বোঝে। তাই কবি বলতে চাইছেন যে ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, সেই দুঃখ, যন্ত্রণা, সেই বেদনাগুলো যেন কেঁদে কেঁদে আকাশের তলে ভেসে বেড়াচ্ছে। সেই প্রকৃতির মধ্যেই তার না পাওয়ার যে বেদনা, সেইগুলো যেন ঘুরে বেড়াচ্ছে। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, অর্থে পৃথিবীব্যাপী নিঃসঙ্গতাকেই বোঝানো হয়েছে। নিঃসঙ্গ ও পরিত্যক্ত ডিঙিটাও তাই কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। তার আকুল কান্নাই যেন বিশ্বজগৎকে ঢেকে দিয়েছে, যে মালিক আর এদিকে আসবে না, তাকে আবার নতুন চেহারা, নতুন রূপে, নতুন রূপ দান আর করবে না। তাই তার যে দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব যেন আকাশের তলে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের কবিতাটি তো শেষ করলাম। তাহলে আমরা চলে যাই হাতে কলমে, যে অনুশীলনী অ্যান্সারে চলে যাই। জীবনানন্দ দাশের লেখা দুটো কবিতা বইয়ের নাম করো। তাহলে জীবনানন্দ দাশের লেখা ঝরা পালক, বেলা অবেলা কালবেলা, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, রূপসী বাংলা। এরপরে আমরা যাব তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। ঝরা পালক। 2 চলে যাই। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। দুপহর শব্দের অর্থ, দুপহর শব্দের অর্থ দ্বিপ্রহর, অর্থাৎ দুপুরবেলা। কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? তাহলে কবির মনে কোন কাহিনী, কি স্বপ্ন ঘর বেঁধেছে, তাই একমাত্র প্রান্তরই জানে, মাঠ জানে।
তাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? তাদের বলতে প্রান্তর বা মাঠ, আর সেই মাঠে উড়ে বেড়ানো শঙ্খচিলের কথা বোঝানো হয়েছে। 2-4 জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? জলসিঁড়িটির পাশে যত্নহীন বুনো চালতা গাছের ডালগুলো বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়েছে। জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখও দেখা যায়? নির্জনতার কবি, রূপময়তার কবি, প্রকৃতিময়তার কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগাঁর দুপুর ভালোবাসি শীর্ষক কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি গৃহীত হয়েছে। সেখানে বুনো চালতা গাছের ডালের যে ছায়া নদীর জলে এসে পড়েছে, তারই মুখের কথা বলা হয়েছে। ডিঙিও ভাসছে কার জলে? ডিঙিটি কেমন? ডিঙিটি ঝাঁঝরা ফোকরা, অর্থাৎ ভাঙাচোরা। ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? উল্লিখিত ডিঙিটি জলসিঁড়ি নদীর পাড়ে থাকা হিজল গাছে বাঁধা রয়েছে। এরপর 3 প্রশ্ন, নিচে প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3-1 আছে পাড়াগাঁর দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? তাহলে পাড়াগাঁর দুপহর কবিতায় গ্রাম বাংলার দুপুরবেলার প্রতি কবির যে ভালোবাসা সেটা স্পষ্ট হয়ে উঠেছে। কবি পাড়াগাঁর দুপুরের রোদে বেদনাময় এক স্বপ্নের আস্বাদ পান। গ্রামের চিরপরিচিত মাঠ আর শঙ্খচিলে যেন তার মনে বাসা বাঁধা গল্প কাহিনী বা স্বপ্নের হদিশ রাখে। কবির মন যেন এদেরই কাছে জন্ম জন্ম ধরে হৃদয়ের ভাষা শিখেছে। তিনি মুগ্ধতার সঙ্গে গ্রাম বাংলার অতি তুচ্ছ শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, গ্রাম্য মেয়ের নকশা পেড়ে শাড়ি পরে চলে যাওয়া প্রভৃতি লক্ষ্য করেন। জলসিঁড়ি নদীর পাশে নিয়ে থাকা বুনো চালতার ডাল কবি দৃষ্টি এড়িয়ে যায়নি। মালিকহীন ভাঙাচোরা ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে, বাঁধা অবস্থায় জলে ভাসতে থাকে। ডিঙির মালিক হয়তো আর কোনোদিন সেদিকে আর আসবে না, বা নৌকার অধিকার নিয়ে সেই নৌকার কাছে আসবে না। দুপুরের রোদ সেই শান্ত স্তব্ধ ক্ষণে এক অপরূপ বিষণ্ণতায় কবিকে স্পর্শ করে। 3-2 স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? জীবনে ফেলে আসা দিনগুলোর স্মৃতি কবি মনকে আলোড়িত এবং বিষণ্ণ করেছে। পাড়াগাঁয়ের দুপুরগুলি হারিয়ে যাওয়ায় সেগুলির স্মৃতি বেদনাময় স্বপ্নে পরিণত হয়েছে। সেই সব দুপুরের নানান গল্প তার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত রয়েছে। পাড়াগাঁয়ের সেই মাঠ, সেখানে উড়ে বেড়ানো শঙ্খচিল কবির গ্রাম্য স্মৃতির সঙ্গে মিশে আছে। শুকনো পাতা ঝরে পড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে শালিকের স্বর। দুপুরের রোদে নকশা পেড়ে শাড়ি পরা মেয়েটি হলুদ পাতার মতো হারিয়ে গেছে। দুপুরের স্মৃতি রোমন্থন করার মুহূর্তে কবির চেতনায় ভেসে ওঠে জলসিঁড়ি নদীর পাশে ঘাসের ওপর নুয়ে পড়া বুনো চালতা গাছটির ছবি। পুরনো একটি ডিঙি নৌকা নদীর তীরে হিজল গাছে বাঁধা অবস্থায় পড়ে আছে। হয়তোবা সেই ডিঙির মালিক কোনোদিন আর ফিরবে না।
দুপুরে সেই স্মৃতি কবির মনে যেন স্মৃতি মৃদুরতার জন্ম দিয়েছে, তাই যেন বেদনাময় স্বপ্নের অনুভূতি নিয়ে ফিরে এসেছে। আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে বাদ বাকিটা শেষ করে দেবো।